তুমি কি ব্যাখ্যা কিংবা তাৎপর্য মুখস্থ করে গিয়েও পরীক্ষায় নিজের ভাষায় লিখতে পারো না? উত্তর দেওয়ার একটা সোনার সূত্র তথা গোল্ডেন রুল আছে, যেটা দিয়ে খুব সহজেই লিখে ফেলা যাবে তাৎপর্য কিংবা ব্যাখ্যা মুখস্থ না করে। স্বাগত জানাই সবাইকে। আমি বিদ্যুৎ লেখা, ওয়াইজ নিনজাস ক্রিয়েটর কোচ, পাবলিশড অথার এবং মোটিভেশনাল স্পিকার আর তোমাদের মেন্টর। তোমরা যাতে সুন্দরভাবে নিজেদের ভাষায় সুন্দর কথায় বাংলা প্রশ্নের উত্তর লিখতে পারো, তোমাদের ভিতরকার সৃজনশীল সত্তাকে পুষ্টিদান করে ক্রমবর্ধিত করে তোলাই আমার এই সৃজনশীল বাংলা লেখা পর্বের ভিডিওগুলোর মূল উদ্দেশ্য। আচ্ছা, ফিরে আসি মূল কথায়। প্রশ্নপত্রে যেগুলো দু এক কথায় উত্তর দিতে হয়, সেখানে কিন্তু টু দি পয়েন্ট উত্তর দিতে হয়। প্রশ্নের উত্তর পাঠ্য অংশেই থাকে। উত্তর লিখতে দরকার শুধু কাবুলিওয়ালার ঋণ চুকানো। অবাক হচ্ছ? হ্যাঁ, কাবুলিওয়ালাই তো। পরীক্ষার প্রশ্নপত্রগুলো কীভাবে, এই যে প্রশ্নপত্রে আমাদের উত্তর দিতে হয়, সঠিক উত্তর দাও, ব্যাখ্যা লেখো, ব্যাখ্যা করো, তাৎপর্য লেখো, প্রসঙ্গ উল্লেখ করে উদাহরণ সহ ব্যাখ্যা লেখো, নয়তো প্রসঙ্গ উল্লেখ করে অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। এগুলো যেন একজন পাওনাদার এসেছে আমাদের সামনে, আর তার সেই পাওনার কড়ি হিসাবে আমাদের উত্তরগুলো যেখানে যেমন যেমন দরকার সেখানে তেমন করে সাজিয়ে দিতে হয়। কি তাই তো? ভাবনার কিছু নেই। কাবুলিওয়ালা ঋণ মিটলেই পরীক্ষক দিয়েই দেবেন ফুল মার্কস। আমাদের কাছে আছে উত্তর লেখার সোনার সূত্র। যেমন ধরনের প্রশ্ন আমাদের লিখতে বলা হোক না কেন, এখন থেকে সেই উত্তর লেখা হবে সৃজনশীল, সুন্দর কথায় সুনির্দিষ্ট বক্তব্যের মাধ্যমে। চলো তাহলে দেখে নেওয়া যাক একে একে। যখন প্রসঙ্গ উল্লেখ করতে বলা হয়, সেখানে কি থাকে? উদ্ধৃত পংক্তিটির কবিতা বা গদ্যের কোন অংশ থেকে নেওয়া হয়েছে, কে লিখেছেন, কোন রচনায় আছে। প্রসঙ্গ উল্লেখ চাইলে এই সবগুলো লেখা জরুরি, না হলে ওই কাবুলিওয়ালার ঋণ মেটানো যাবে না, আর নম্বরও মিলবে না। আচ্ছা, এরপরে আসছে ব্যাখ্যা। ব্যাখ্যার দরকার কেন? ব্যাখ্যার কাজ হলো উদ্ধৃত লাইনটার মানে বুঝিয়ে দেওয়া। কবি বা গল্পকার কি বলতে চেয়েছেন, সহজ ভাষায় তোমাকে সেটা লিখতে হবে, নিজের মতো করে গুছিয়ে লিখতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য বারবার পাঠ্য বইটা পড়তে হবে, বক্তব্য বুঝে নিতে হবে আগেই, বাড়িতে ব্যাখ্যা লেখা অভ্যাস করে নিতে হবে, লেখার উপর নিয়ন্ত্রণ রাখার অভ্যাসও তৈরি করে নিতে হবে। না হলে ওই দিল্লি টু বোম্বে লিখে যাবে, লিখতেই থাকবে, সেটা তো করা যাবে না। ঠিক যতটুকু দরকার, যত নম্বরের প্রশ্ন ঠিক লিখতে হবে ততটাই একটু অভ্যাস করে নিতে হবে। তাহলে এখন থেকে ব্যাখ্যা লেখা হয়ে গেল। ব্যাখ্যাতীতভাবে সহজ, ভিডিওর কমেন্ট সেকশনে লেখো, এখন থেকে ব্যাখ্যা লেখা হয়ে গেল ব্যাখ্যাতীতভাবে সহজ। উক্তিটির অন্তর্নিহিত অর্থ নিজের ভাষায় লেখো। কি লিখবে তো? আমি পড়ব, অবশ্যই লিখো। আচ্ছা, এবারে বলছি তাৎপর্য। তাৎপর্য মানে হলো মর্মার্থ, গুরুত্ব, প্রভাব। আসলে তাৎপর্যের মধ্যে এই সব কটাই আসে। কিভাবে দেখো, প্রশ্নে কোনো একটা লাইন উদ্ধৃত করে যদি তাৎপর্য লিখতে বলা হয়, তার মানে হলো এই লাইনটা পুরো কবিতা বা লেখাটার মধ্যে কেন গুরুত্বপূর্ণ বা আমাদের জীবনে এর প্রভাব কতটা, সেটাই তাৎপর্যে লিখতে হয়। তাৎপর্য ওই উদ্ধৃত
পংক্তির তাৎপর্য হিসাবে এরকম বিশ্লেষণ করে তার যে বিভিন্ন ভাগগুলি লিখতে হয়। ধরো তোমাকে লিখতে হবে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। কি কি পাচ্ছি এই লাইনটা থেকে? জীবনকে সহজভাবে গ্রহণ করতে বলেছেন কবি। গ্রহণ ইংরেজিতে যাকে বলে অ্যাকসেপ্টেন্স। আর কি পাচ্ছি? আমাদের সঙ্গে ভালো বা মন্দ যা হচ্ছে তা সত্যিই ঘটছে, সেজন্যই তো আমরা অনুভব করতে পারছি, তাই না? তার মানে এগুলো ট্রুথ, অ্যাকসেপ্টেন্স অফ ট্রুথ। ভালো মন্দ আমাদের সঙ্গে ঘটেছে, তাহলে আমাদের এগুলো স্বীকার করতে হবে। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। সেটা না করলে কি হবে? কোনো খারাপ ঘটনা ঘটলে আমরা যদি সেটা নিয়েই ভেবে সারা হই, তাহলে আমরা পিছিয়ে পড়ব। তো এই অ্যাকসেপ্ট দ্য ট্রুথ, সত্যকে সহজ করে গ্রহণ করলে কি হবে? নিজেই নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলা যাবে, এই পর্যন্ত যা হয়ে গেছে বাবা, আর যাতে কিছু খারাপ না হয় সে ব্যাপারে সতর্ক হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই ইতিবাচক চিন্তা তথা পজিটিভ থিঙ্কিংই আমাদের মনে আত্মবিশ্বাস তথা সেলফ কনফিডেন্স গড়ে দেবে। এটাই আদর্শ জীবনযাপনের রীতি। এই পংক্তিটির মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনে সত্যকে সহজভাবে গ্রহণ করার জন্য সুন্দর একটি বার্তা দিয়েছেন। এই বার্তাটি আমাদের মনে শান্তি ও আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করে। তাৎপর্য লেখার সময় জরুরি কিছু কথা মাথায় রাখতে হবে, যেটা ওই গোল্ডেন রুলস। লাইনটির বা ওই পংক্তিটি, উদ্ধৃত পংক্তিটির লেখককে। দ্বিতীয় হচ্ছে, লেখক কি বলতে চেয়েছেন সেই উদ্দেশ্য বুঝিয়ে লিখতে হবে। তৃতীয়, এই যে পংক্তিটি উদ্ধৃত করা হয়েছে সেই পংক্তিটা, লাইনটা পড়ে পাঠকের মনে কি প্রভাব ফেলল। তৃতীয় হচ্ছে, লাইনটি থেকে আমরা কি শিখলাম, এর শিক্ষামূলক দিকটা বলতে হবে। চতুর্থ, সামাজিক জীবনের সঙ্গে মিল করে এই উদ্ধৃত পংক্তিটির তাৎপর্যে ব্যাখ্যা করতে হবে। আমরা যদি সহজেই হার মেনে নিই, আমরা যদি বসে থাকি যে হায় আমার কি হয়ে গেল, তাহলে তো আমরা জীবনে হেরে যাব। তাহলে করতে হবে কি? এই যে আমার করে বলা, আমার নিজের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিয়ে বলা, এটাই হচ্ছে সামাজিক জীবনের সঙ্গে মিল করে ব্যাখ্যা। আরও অন্যভাবেও দেওয়া যায়, মানে চোখে দেখা ঘটনা বলি, তার মধ্যে থেকে দিয়ে বলতে হয়। সুধাচন্দ্রন একজন নৃত্যশিল্পী, তার একটা পা দুর্ঘটনায় বাদ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি হার মানেননি। প্রস্থেটিক লিম্ব অর্থাৎ ওই কৃত্রিম পা, সেই পা ওই কাটা পায়ের ওই জুড়ে, মানে ওই পাটা পরে তিনি একইভাবে, যখন পা ছিল তখনও যেভাবে নাচতেন, ওই প্রস্থেটিক লেগ ওইটা পরে একই দক্ষতায় তিনি নৃত্য পরিবেশন করেছেন। তো তিনি যদি যখন পা কাটা গেল তখন যদি তিনি হেরে গিয়ে বসে যেতেন, তাহলে তো আর এই যে বিশ্বখ্যাতি তার লাভ হতো না। এই আত্মবিশ্বাস তৈরি করার জন্যই রবীন্দ্রনাথ আমাদের এই পংক্তিটির মাধ্যমে এগিয়ে দিচ্ছেন, আত্মবিশ্বাস জাগাবার জন্য বলছেন আর কি। ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। আর কি, ব্যাস এইভাবে পয়েন্ট ধরে
প্রশ্নপত্র কাবুলিওয়ালার ঋণ চোকাও, সুন্দর গোছানো উত্তর লিখে খুশি হয়ে ঝুলির ভিতর থেকে আখরোট, খোবানি, পেস্তা, বাদামের মতো খাতা ভরে নম্বর উপহার পাও। এখন এই পর্যন্তই। আসছি পরের ভিডিওতে সৃজনশীল বাংলা লেখা পর্ব 5-এ উত্তর দেওয়ার সুন্দর সুন্দর সৃজনশীল পদ্ধতি সম্পর্কিত আরও অনেক কথা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো ভয়েস নিনজা চ্যানেলটিকে। বাংলা পড়া কখনো এমন মজার ছিল না, মনে হচ্ছে তো? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন সবাই।